বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ, এগিয়ে চলছে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য খাত, সেই সাথে এগিয়ে চলছি আমরা। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং ব্যবসায়িক ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান এশিয়ান বিজনেসে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আমাদের আজকের বিষয় ফিনান্সিয়াল অ্যান্ড মোবাইল ব্যাংকিং টেকনোলজি অফ বাংলাদেশ। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কর্পোরেট জগতের একটি পরিচিত নাম, একজন সফল ব্যক্তিত্ব, বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের সিইও রাহেল আহমেদ। এশিয়ান বিজনেস আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতেই জানতে চাইবো, বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সার্ভিস কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে? দেখুন, আমাদের বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে যেটা আমরা বুঝি, সেটা আজ থেকে প্রায় 1 দশকের বেশি সময় হয়ে গেছে। ঠিক যে সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছিলেন বা যে ঘোষণাটা দিয়েছিলেন, ঠিক সেই সময়ের পাশাপাশি কিন্তু এই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসটা আত্মপ্রকাশ করে। প্রথম অবস্থায় আমাদেরকে একটু পেছন ফিরে দেখতে হবে যে যখন এটা শুরু হয় তখন এই জিনিসটা অনেকটা ছিল ইন্ট্রা রেমিটেন্স, মানে একটা দেশের ভেতরে আভ্যন্তরীণ রেমিটেন্স পাঠানোর একটা মাধ্যম। আমি দেশের একটা জায়গা থেকে দুর্গম একটা জায়গায় আগে যখন টাকা পাঠাতাম আমার পরিবার পরিজনকে, সেই সময় আগে ব্যাংকের মাধ্যমে বা মানি অর্ডার বা অন্যভাবে পাঠাতে গেলে সেটা অনেক সময় ক্ষেপণ হতো। সেই জায়গাটাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস শুরুতে ওই ইন্ট্রা কান্ট্রি রেমিটেন্সের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করেছিল। কিন্তু আস্তে আস্তে আমরা গত কয়েক বছরে যে প্রসারটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ডিজিটাল ইকোসিস্টেম যখন তৈরি হওয়া শুরু হয়েছে এবং মানুষ এই ডিজিটাল মানি বা এই অভ্যাসটার সাথে যতখানি বেশি পরিচিত হয়েছে, তত এটা শুধুমাত্র টাকা পাঠানোর মাধ্যমের বাইরেও এখন কিন্তু আপনার মার্চেন্ট পেমেন্ট, আমাদের ইউটিলিটি পেমেন্ট, বিভিন্ন সেবা সার্ভিস নেবার ক্ষেত্রে যে আমরা পেমেন্ট করি, সেইটার ক্ষেত্রে এটার প্রসারতা অনেক বেশি বেড়েছে। এবং গত 1.5 বছরে আমরা যে কোভিডকালীন সময়টা যেটা দেখেছি, সেই কোভিডকালীন সময়ে কিন্তু মানুষ অনেক বেশিভাবে এটাকে ব্যবহার করেছে। আর সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সেইটা হচ্ছে যে বাংলাদেশে আগে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার্স যারা আছেন সার্বিক জনসংখ্যার ভেতরে, সেই জায়গাটাতে একটা অনেক অপ্রতুলতা ছিল। মোর দেন 60% মানুষ ব্যাংকিংয়ের ভেতরে ছিল না। কিন্তু এখন যখন আমাদের হাতে একটা ইউএসএসডি বার ফোন হোক অথবা একটা স্মার্টফোন হোক, সেইটার মাধ্যমে আমি যখন খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলতে পারছি বা ওয়ালেট খুলতে পারছি, সেই ক্ষেত্রে আমরা যে আর্থিক অন্তর্ভুক্তির জায়গাটাতে কাজ করবার চেষ্টা করেছে বাংলাদেশ ব্যাংক, এই ব্যাপারটাতে গত 10 বছর ধরে অনেকখানি চেষ্টা করেছে, সেইখানে অনেকখানি গতি এসছে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে। অনেকটা সহজ হয়ে গিয়েছে, একেবারেই সহজ হয়ে গেছে। এবং আমি একটা উদাহরণ আপনার সঙ্গে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে গত 2.5 বছর আগে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি নগদ, আমরা যখন প্রথম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিয়ে কাজ করা শুরু করি, সেই জায়গাটায় আমরা দেখেছি যে একটা মনোপোলিস্টিক মার্কেট ছিল। সেই মার্কেটটাতে আমরা কিন্তু এই সহজতর সেবা দেওয়ার যে একটা উদ্দেশ্য, সেটা নিয়ে কাজ করতে গিয়ে আমরাই প্রথম ডিজিটাল কেওয়াইসি প্রবর্তন করি। এবং এই ডিজিটাল কেওয়াইসিতে পাতার পর পাতা কেওয়াইসি ফর্ম ফিল আপের কোনো দরকার ছিল না। এখানে আপনি সরাসরি ডিজিটালি আপনার কেওয়াইসিটা কাজ করতে পারছেন। আমরা গত বছর এই কোভিডকালীন সময়ে মানুষের এই সেবাটাকে আরও সহজতরভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা *167# হ্যাশের মাধ্যমে মুহূর্তে ওয়ালেট খোলবার ব্যবস্থা করে দিয়েছি, যেখানে আমরা কোলাবোরেশন করেছি সমস্ত টেলকোগুলোর সাথে। এই যে যারা মোবাইল ফোন সেবাদাতা আছেন তাদের সবার সঙ্গে আমরা কোলাবোরেশনের মাধ্যমে এই কাজটা করেছি। সো ওই সহজতর সেবা এবং কম খরচে পৌঁছে দেয়া, এইটাতে আমার মনে হয় ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস একটা বিরাট ভূমিকা পালন করেছে। প্রত্যেকটা ব্যবসায় বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকেই। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলো কোথায় এবং কি কি আছে বলে আপনার মনে হয়? দেখুন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে এবং সেটা প্রায়োগিক অর্থে যদি আমি চিন্তা করি, সেই সীমাবদ্ধতাগুলো কেন্দ্রীয়, আমি সীমাবদ্ধতা বলবো না, একটা পরিসীমা দেওয়া থাকে যে এর মধ্যে আমাকে অপারেট করতে হবে। আমার দৈনিক লেনদেনের পরিমাণ, আমি ওয়ালেটে কত টাকা পর্যন্ত রাখতে পারবো, এই ধরনের কিছু নিয়ম আচার আচরণ বিধি দেয়া আছে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে, এবং এটা থাকাটা খুবই স্বাভাবিক।
কিন্তু আজকের পৃথিবীতে যখন আমরা ডিজিটাল ইকোসিস্টেম নিয়ে কাজ করছি এবং ডিজিটাল বাংলাদেশ নিয়ে যখন আমরা কাজ করছি, সেই জায়গাটাতে আমাদের এই ইকোসিস্টেমটা যত বিস্তৃত হচ্ছে এবং এটাকে আরও বেশি মাত্রায় বিস্তৃত করবার জন্য আমাদের এই তরুণ জনশক্তি যারা আজকে বাংলাদেশে আছে, আমাদের জনসংখ্যার একটা বিরাট ভাগ হচ্ছে তরুণ। আমাদের গিভেন দি ট্রাফিক কনজেশন আমাদের আরবান সিটিতে এবং ঢাকার বাইরে বা নন আরবান রুরাল এরিয়াতেও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ব্যাংকের কাছে গিয়ে ব্যাংকিং করবার জন্য যে ঝক্কি ঝামেলা পোহাতে হয়, সেইটে আমরা যদি ব্যাংকিংয়ের পুরো সেবাটাকে এই ওয়ালেটের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এটা আরও সহজতর হবে। সেই জন্য আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে মোবাইল ব্যাংকিংটা এখন আমরা যতগুলো সেবা প্রদান করে থাকি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে, সেইটাতে কিন্তু আমরা একটা হাত পা কাটা ব্যাংক, মানে একটা ব্যাংক যা কিছু সুবিধা দিতে পারে আমরা তার মধ্যে অনেকগুলো সুবিধা দিতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ওই যেটা বললাম যে আচারবিধি দেয়া আছে। তাই আমি মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে এখন সময় চলে এসছে অধুনা বিশ্বে যেভাবে ডিজিটাল ব্যাংকিং অথবা নিও ব্যাংকিং যেটাকে বলা হয়, যে নতুন ধরনের ব্যাংকিং, সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং, ব্রাঞ্চ ছাড়া একটা ব্যাংকিং করা, সেইটার সময় এখন চলে এসছে বাংলাদেশে সেটার প্রচলন করবার জন্য। এবং আমরা যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে একটা কাজ করছি, আজকে আমি নগদের পক্ষ থেকে বলতে পারি আমাদের প্রায় 5.5 কোটি গ্রাহক। সো এই 5.5 কোটি গ্রাহককে পরিপূর্ণ ব্যাংকিং সেবা দেবার জন্য আমরা প্রস্তুত। এবং সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সেই সাপোর্ট এবং ওনাদের গাইডেন্সটা সবসময় যেভাবে পেয়ে এসেছি, ঠিক সেইভাবে যদি আমরা ডিজিটাল ব্যাংকিং গাইডলাইনের ক্ষেত্রে একটা সাপোর্ট পাই, তাহলে আমরা আগামীতে খুব অদূর ভবিষ্যতেই আমরা কিন্তু সেই পরিপূর্ণ ব্যাংকিং সেবাটা আমাদের মধ্যে দিয়ে দিতে পারবো। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, আমরা এই বিষয়ে আরও কথা বলবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। এশিয়ান বিজনেস থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও ফিরে এলাম এশিয়ান বিজনেসের আজকের আয়োজনে। আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা জানি আপনি সবচেয়ে কম বয়সী প্রধান নির্বাহী হিসেবে জয়েন করেছিলেন। আপনার ক্যারিয়ারের সেই গল্পটি একটু জানতে চাই। ধন্যবাদ। আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাকে সর্বকনিষ্ঠ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলা হয় বাংলাদেশে। আমি যখন ব্যাংকে প্রধান নির্বাহী কর্মকর্তা হই 2017 সালে, তখন আমার সহকর্মী হিসেবে যারা 60টা ব্যাংক বাংলাদেশে অপারেট করে, অন্য যারা ছিলেন তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ ছিলাম। অবশ্যই এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আর গল্প যদি পুরো ক্যারিয়ারের বলতে বলেন এটা অনেক সময় লাগবে, বাট আমি খুব ছোট্ট করে যদি বলি সেটা হচ্ছে যে আমি আমার কেরিয়ার শুরু করি আজ থেকে প্রায় 26 বছর আগে, 1995 সালে। তদানীন্তন এএনজি গ্রিনলেজ ব্যাংক বলে একটা বিদেশি ব্যাংক বাংলাদেশে কাজ করতো, আমি সেইখানে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কাজ শুরু করেছিলাম। তারপরে সেই পথ চলেছে 2001-এ এসে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যখন আমাদেরকে একীভূত হয়ে যায় গ্রিনলেস ব্যাংকের সঙ্গে, তখন সেই সূত্রে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অংশ হয়ে যাই। 2008 সাল পর্যন্ত আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করেছি এবং কর্পোরেট ব্যাংক সহ বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড হিসেবে বেশ কিছু সিনিয়র রোলে কাজ করবার সৌভাগ্য হয়েছে। এরপর 2008-এ আমি দেশের বাইরে চলে যাই। আমি দুবাইতে সেখানকার দুটো রিজিয়নাল বড় ব্যাংকে কাজ করেছি বিভিন্ন রোলে। তারপরে 2008-এর শেষ নাগাদ 2014-এর শেষ নাগাদ আমি দেশে ফিরে আসি এবং 2015-র ফেব্রুয়ারি মাসে আমি বাংলাদেশের একটা অন্যতম প্রখ্যাত ব্যাংক প্রাইম ব্যাংক, ওইখানে ডিএমডি এবং হেড অফ বিজনেস হিসেবে কাজ শুরু করি, চিফ বিজনেস অফিসার হিসেবে। এবং 2017-তে ওই ব্যাংকেরই প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করবার সুযোগ হয়েছে এবং সেটা আমি এই বছরের শুরু পর্যন্ত কাজ করেছি সেখানে। এবং তারপর এই বছরের শুরুতে আমি নগদে জয়েন করি অ্যাজ চিফ এক্সিকিউটিভ অফিসার। এবং এটা করবার পিছনে আমার একটাই অনুপ্রেরণা ছিল, সেটা হচ্ছে যে ব্যাংকিংয়ে অনেক বছর কাটিয়েছি, সরাসরি যেটা কনভেনশনাল ব্যাংকিং তাতে, কিন্তু আমি মনে করি এবং আই এম শিওর যে আমরা সবাই এটা বুঝি যে পৃথিবীতে ব্যাংকিং থাকবে কিন্তু ব্যাংক হয়তো এখন আর যেভাবে আছে সেভাবে থাকবে না। সো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে কাজ করবার যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশে। এবং যে কথাটা একটু আগে বলছিলাম যে একটা ডিজিটাল ব্যাংক হওয়া বাংলাদেশে এখন শুধুমাত্র সময়ের ব্যাপার, সেইটাতে নিজেকে জড়িত করবার জন্য এবং সেইটার অগ্রযাত্রায় একটা অংশীদার হিসেবে থাকবার জন্য আমি সরাসরি ব্যাংকিং থেকে বেরিয়ে এই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে জয়েন করি। দেশে ও দেশের বাইরে কাজ করার সময়
কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন? দুটো জিনিস, আপনার দেশের বাইরেটা দিয়ে প্রথমে বলি। দেশের বাইরে কাজ করবার ক্ষেত্রে শেখার অনেক কিছু ছিল, অভিজ্ঞতা অনেক বেড়েছে। একটা কসমোপলিটন পরিবেশে, মাল্টিকালচারাল পরিবেশে, বিভিন্ন দেশে, স্পেশালি আমি দুবাইতে কাজ করেছি, সেখানে প্রায় 157টা ন্যাশনালিটির মানুষ থাকে এবং বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে কাজ করবার ক্ষেত্রে যে চ্যালেঞ্জেস, ওইটাকে আমি আসলে সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা বলবো না, আমি বলবো যে সেটা আমার অভিজ্ঞতার ঝুলিকে আরও বেশি প্রাণবন্ত করেছে বা সমৃদ্ধ করেছে। চ্যালেঞ্জ একটাই হয় বাংলাদেশের বাইরে কাজ করতে গেলে, সেটা হচ্ছে যে আমরা একটা পর্যায় পর্যন্ত যেতে পারি। এখন পর্যন্ত সেটাই হয়ে এসছে যে একটা পর্যায়ের পরে বাইরের মানুষকে বা বাংলাদেশের মানুষকে হয়তো যেতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এটা আমার মধ্যপ্রাচ্যে ব্যাংকিংয়ে কাজ করে আমার কাছে সেটাই অভিজ্ঞতা হয়েছে। আর দেশে কাজ করবার ক্ষেত্রে অভিজ্ঞতা যদি বলেন যে প্রতিবন্ধকতা কি পেয়েছি, আমাদের এখানে আমি এটাকে প্রতিবন্ধকতা বলবো না, আমি বলবো চ্যালেঞ্জ। সেটা হচ্ছে যে আমাদের কর্পোরেটাইজেশন যেটা বা কর্পোরেট স্ট্রাকচার যেটা, সেইটার সাথে সক্ষতাটা এখনও অনেক বেশি আমরা করে উঠতে পারিনি। আমাদের কর্পোরেট গভর্নেন্সের সাইডটাতে অনেক কিছু এখনও কাজ করবার আছে। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং স্পন্সর বা ওনার, এর মধ্যে যে একটা কর্পোরেট গভর্নেন্স বলে যে একটা ব্যাপার আছে এবং তাদের মধ্যে যে একটা সুষম বন্টন কাজের ক্ষেত্রে, সেইটা আমার মনে হয় এখনও কিছুটা হলেও আমরা পিছিয়ে আছি। সেইটা আমার মনে হয় আমাদের এই জেনারেশন যত বেশি মাত্রায় আরও বিজনেস স্পন্সরশিপে আসবে বা কাজের ক্ষেত্রে আসবে, তারা ওই ম্যানেজমেন্ট ফিলোসফিতে এই চেঞ্জটা নিয়ে আসবে। আপনার সফলতার সিক্রেট কি? আমি জানি না আমি সফল কি না, বাট আমি মনে করি যে হয়তো কোনো একটা মানদণ্ডে আমাকে সফল বলা হয়। আমার কাছে সিক্রেট একটাই, সেটা হচ্ছে যে আমি আমার যে কাজটাই যখন করেছি, যখন যে পদে যে কাজটা করেছি, সেটা 110% প্যাশনের সাথে করেছি এবং আমার সৌভাগ্য হয়েছে সবসময় কিছু সফল টিমের অংশীদার হওয়ার। আমার সঙ্গে যারা কাজ করেছেন আমার সহকর্মীরা, আমি যদি সফল হয়ে থাকি, আমি মনে করি শুধুমাত্র ওনাদের সহযোগিতাটাই আমাকে অনেক বেশি করে কাজ করতে সুবিধা দিয়েছে এবং ওনাদের সহযোগিতার জন্যই আমি সফল হয়েছি। মানে পারস্পরিক সহযোগিতাটা খুবই জরুরি আমার কাছে, খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। যারা ব্যবসায় ক্যারিয়ার করতে চায় অথবা ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? তাদের কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত? ব্যাংকিংয়ের ক্ষেত্রে কেরিয়ার করতে গেলে আজকের তারিখে 2021 সালে দাঁড়িয়ে যদি আমরা ভবিষ্যতের একজন ব্যাংকার হতে চাই, আমার মনে হয় ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই যে কতগুলো জিনিস নিয়ে আমরা কথা বলি বা আমরা এখন অনেক বেশি করে শুনি, সেই জায়গাটাতে অনেক বেশি করে জানা থাকাটা খুব দরকার। কেননা একেবারে যে প্রচলিত যে পুরনো চিরাচরিত ব্যাংকিং প্রথা, সেইটা থেকে এখন ব্যাংকিং সম্পূর্ণ মোড় ঘুরে অন্যদিকে চলে যাচ্ছে। আমি সবসময়, আমার কিছুদিন আগে আমি যখন ব্যাংকে কাজ করতাম, আমি বলতাম যে এখন ব্যাংকিং করতে গেলে আমাকে চিন্তা করতে হবে এফএমসিজি বা ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ব্যবসা। যেমন ধরি, আমি প্রাণের কথা বলতে পারি, স্কোয়ারের কথা বলতে পারি, যে আমি আজকে একটা শ্যাম্পু বিক্রি করতে গেলে যেভাবে আমাকে চিন্তা করতে হয়, আমাকে ব্যাংকিংয়েও প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে গেলে ঠিক সেইভাবে চিন্তা করতে হবে। আমাকে কাস্টমারের প্রেফারেন্সটা নিয়ে চিন্তা করতে হবে, কাস্টমারের লাইফস্টাইল নিয়ে চিন্তা করতে হবে। তার চিন্তার মধ্যে থেকে সে কি চায় বা তার কি দরকার, সেই অনুযায়ী আমাকে দিতে হবে। আগের সময় ব্যাংকিং ছিল, আমি ব্যাংকে একটা ব্রাঞ্চ খুলে বসে আছি, ম্যানেজার বসে আছে, আমার কাছে কাস্টমার আসবে, কিন্তু এখন আর সেভাবে ব্যাংকিং হবে না। এখন আমাকে মানুষের লাইফস্টাইলের ভেতরে ঢুকে যেতে হবে। সো সেই জায়গাটাতে একটা এফএমসিজি গুডস বিক্রি করতে গেলে, একটা চানাচুর বিক্রি করতে গেলে, একটা শ্যাম্পু বিক্রি করতে গেলে, অথবা একটা জুস বিক্রি করতে গেলে যেই মানসিকতা নিয়ে ব্যবসা করতে হয়, ব্যাংকিং ব্যবসাটা আমাকে ঠিক সেইভাবেই চিন্তা করে করতে হবে। একদম গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যেতে হবে। একদম। আবারও একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেল। বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরব। দর্শক, এশিয়ান বিজনেস থেকে নিয়ে নিচ্ছি আবারও একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এশিয়ান বিজনেসে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ব্যাংকিং সার্ভিস নিয়ে। পড়াশোনায় থাকাকালীন অবস্থায় কি ক্যারিয়ার গঠনের জন্য উপযোগী পদক্ষেপ নেওয়া উচিত, নাকি পড়াশোনার পরেই আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা করা উচিত? অবশ্যই পড়াশোনায় থাকাকালীন সময়ই করা উচিত, কারণ আমি যেই ডিসিপ্লিনে পড়াশোনা করছি, আমাকে আমার কেরিয়ারের জন্য সেই ডিসিপ্লিনের মধ্যে কিছুটা হলেও চিন্তা করে রাখতে হবে আগে থেকে, যে আমি কোন দিকে যাব, আমার কেরিয়ারটা আমি কোন দিকে করতে চাই। আর আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমার প্যাশন যেখানে, ঠিক সেইখানেই আমার কেরিয়ারটা গড়ে তোলা উচিত।
আমি যেটা পছন্দ করি, যেখানে আমার মন থেকে আমার কিকটা পাবো, যে আমার মন চায় আমি কাজটা করি, সেটা আমি যদি আর্টিস্ট হতে হয়, পেইন্টার হতে হয়, অথবা কোনো ভোকেশনাল ট্রেনিং নিতে হয়, অথবা ব্যাংকার হতে হয়, সেই জায়গাটাতেই আমার কাজ করবার মানে কাজ করা উচিত বা সেই অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। আর পড়াশোনা করার সময় শুধু পুঁথিগত বিদ্যা নিলেই তো হবে না। ওই বইয়ের পড়া এক জিনিস, আর প্র্যাকটিক্যালি জিনিসটাকে জানা আরেক জিনিস। সো আজকের পৃথিবীতে যেখানে আমাদেরকে একটা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে হয়, আমাকে কম্পিট করতে হবে, আমাদের এই তরুণ জনশক্তিকে কম্পিট করতে হবে ভারত, চায়না, বিভিন্ন জাতীয়তার মানুষের সাথে, বিকজ বাজারটা এখন পুরো বিশ্ব। সেই জায়গাটাতে আমাকে কিন্তু প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভটা সবসময় মাথায় রাখতে হবে। এবং পড়াশোনা করবার সময়ের থেকেই আমি সবাইকে বলি যে যতটা সময় ফেসবুকে দিচ্ছেন তার থেকে একটু বেশি সময় লিঙ্কডইনে দিন, বিকজ ওটা প্রফেশনালদের নেটওয়ার্ক। ওইখান থেকে আপনি নেটওয়ার্কটা তৈরি করতে পারবেন, এবং নেটওয়ার্কটা আজকের পৃথিবীতে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বিকজ আমি যখন একটা ডিগ্রি নিয়ে বের হয়ে কাজের জন্য, চাকরির জন্য খুঁজবো, তখন আমি যদি অলরেডি আমার লিঙ্কডইনে একটা প্রফেশনাল নেটওয়ার্কে আমি থাকি, কানেক্টেড থাকি, তাহলে আমার জন্য হয়তো এক ধাপ আমি অন্য কারোর থেকে এগিয়ে থাকবো। সো এই জায়গাগুলো আমার মনে হয় পুঁথিগত পড়াশোনার বাইরে এই জায়গাগুলোতে একটু ফোকাস করা উচিত। ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে সাবজেক্টিভ পড়াশোনাটা কতটুকু জরুরি? আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে সাবজেক্টিভ পড়াশোনা অবশ্যই জরুরি, কিছুটা হলেও অনেকখানি জরুরি। বাট আমি আমার নিজের জীবনে দেখেছি বা আমার চারপাশে আমি দেখেছি, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা, উনি ইংরেজিতে স্নাতক এবং স্নাতকোত্তর করে এসে উনি আজকে একজন সফল প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যাংকে। সো আমি মনে করি না যে শুধুমাত্র আমার ওই ডিসিপ্লিন কোথা থেকে এসছি সেটাই আমাকে এক জায়গায় নিয়ে যাবে। আমার যদি ঝোঁক থাকে, আমার যদি সেই অ্যাপটিটিউডটা থাকে, এবং আমার যদি সেই প্যাশনটা থাকে, তাহলে আমি যে কাজটাই করি না কেন সেটা যদি মন থেকে ঠিক মতন করতে পারি, তাহলে আমার পুঁথিগত বিদ্যা অবশ্যই আমাকে অনেকখানি হেল্প করবে। পাশাপাশি আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে লাস্ট একটি কোশ্চেন আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশের ফিনটেক বিজনেসের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? অপার সম্ভাবনা। বাংলাদেশের ফিনটেকের বিজনেসের ক্ষেত্রে আমাকে যদি বলেন, আমরা এখনও 1 থেকে 10-এর স্কেলে যদি থাকি, এবং 1 নিচে এবং 10 সবার ওপরে, আমরা এখন 2021-এ হয়তো 2 বা 3-এ আছি। সো আমাদের সামনে অপার সম্ভাবনা আছে, আমাদের কাছে একটা দক্ষ তরুণ জনশক্তি আছে, আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার গত 10-12 বছরে অনেক এগিয়ে গেছে, আমাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে সেই ক্ষেত্রে। আজকে আমরা থানা থেকে ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে ডিজিটাল সেবা কেন্দ্র নিয়ে যাওয়ার চিন্তা করছি, বা নিতে পেরেছি, বিস্তৃত করতে পারছি। ইন্টারনেট আমার হাতের মুঠোয়। সেই জায়গাটাতে আমার মনে হয় শুধুমাত্র ওই আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ব্যাংকার হব, এই চিন্তা না করে, আজকে যারা পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করে আন্ডারগ্র্যাড করে বেরিয়ে আসছেন বিশ্ববিদ্যালয় থেকে, তাদেরকে মাথায় রাখতে হবে আমি একজন এন্টারপ্রেনার হব, এবং আমি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকে ইউজ করে, এই ফিনান্সিয়াল টেকনোলজি বা ফিনটেককে ইউজ করে আমি কিভাবে এন্টারপ্রেনার হতে পারি। সো এটা একটা অপার সম্ভাবনার জায়গা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ব্যাপক সাড়া এবং গ্রহণযোগ্যতা পেয়েছে ফিনটেক। প্রযুক্তির হাত ধরে ফিনটেক একটি প্রবল সম্ভাবনার নাম। সকল সমস্যা কাটিয়ে বাংলাদেশের ফিনটেক এগিয়ে যাক দুর্বার গতিতে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এশিয়ান বিজনেস। আগামী সপ্তাহের আয়োজনে দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।